অভিবাসী পাচারের অভিযোগে গ্রিসের ২৪ অধিকার কর্মীর বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার লেসবস আইল্যান্ডের একটি আদালতে তাদের বিরুদ্ধে এই মামলার কার্যক্রম শুরু হয়। তবে মানবাধিকার সংগঠনগুলো এই মামলার অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পাল্টা অভিযোগ করেছে ইউরোপে আশ্রয় পেতে শরণার্থীদের সহায়তা করা বন্ধের লক্ষ্যেই এই মামলা। অভিযুক্ত ২৪ জন ইমার্জেন্সি রেসপন্স সেন্টার ইন্টারন্যাশনাল ERCI এর সাথে যুক্ত ছিলেন। এটি লেসবস ভিত্তিক একটি অলাভজনক সংস্থা যারা ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সাগর পথে আগত শরণার্থীদের উদ্ধার করে মানবিক সহায়তা দেয়। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। অভিযুক্ত পিটার উইটেনবার্গ এই মামলার বিচার কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন তারা যা করেছেন তা কোনোভাবেই বেআইনি নয়। To show that what we did is not against the law. প্রসিকিউটর জানিয়েছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে শরণার্থীদের গ্রিস ভূখণ্ডে প্রবেশে সহায়তাকারী একটি অপরাধী চক্রের সাথে সংশ্লিষ্ট থাকা এবং সংস্থার তহবিল গঠনের নামে অর্থ পাচারের সাথে জড়িত থাকা। সিরিয়ার নাগরিক সারা মারদিনি ২৪ অভিযুক্তের একজন। ২০১৫ সালে ডুবতে থাকা একটি নৌকা থেকে শরণার্থীদের উদ্ধার করেন তিনি। ওই ঘটনায় অনুপ্রাণিত হয়ে দ্য সুইমার্স নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে নেটফ্লিক্স। এছাড়া ওই ঘটনার পর জার্মান নাগরিক শন বাইন্ডার ২০১৭ সালে ERCI তে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে সারা ও শন দুজনকেই ১০০ দিন প্রি ট্রায়াল ডিটেনশনে রাখার পর ছেড়ে দেয়া হয়। অভিযুক্তদের আইনজীবী হ্যারি লেডিস বলছেন মানবিক সহায়তা অযৌক্তিক অভিযোগ থেকে বিচারিক সুরক্ষা পাবে কিনা এই মামলার রায় সেটি নির্ধারণ করবে। আমি আদালতের কাছে আমার ক্লায়েন্ট সহ বাকি অভিযুক্তদের খালাসের আবেদনের পাশাপাশি গ্রিসের বিচার ব্যবস্থার সব ত্রুটি এবং ভুলের বিরুদ্ধে একটি বার্তা দেওয়ার আবেদন করেছি, কারণ এই মানুষগুলো এত বছর ধরে ভুগছে। তাদের একমাত্র অপরাধ তারা এজিয়ান সির ক্লান্ত ও বিপদগ্রস্ত মানুষগুলোকে সাহায্য করেছে। গ্রিসে যে কেউ অভিবাসন প্রত্যাশীদের তীরে পৌঁছাতে সাহায্য করলে ২০২১ সালের আইন অনুযায়ী তাকে বিদেশিদের অবৈধ প্রবেশের সহায়তা বা অপরাধী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগের মুখোমুখি হতে হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেটস্ক অঞ্চলের শহর স্লোভিয়ান্সকে রুশ হামলায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নরের কার্যালয় দাবি করেছে বুধবার দিবাগত রাতের এই হামলায় ৯টি এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী। ৯টির মধ্যে একটি বোমা সেখানকার একটি আবাসিক ভবনে আঘাত করলে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী দল রাতভর ধ্বংসাবশেষের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিতে অভিযান চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধার অভিযানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের বেঁচে যাওয়া সামগ্রীর খোঁজ করতে দেখা যায়। আর্মেনিয়া থেকে ইউক্রেনে বসবাস করতে আসা রাফিক কারাপেতিয়ান জানান তিনি এই নিয়ে দ্বিতীয়বার বাস্তুচ্যুত হলেন। আমি আর্মেনিয়ান। ১৯৮৮ সালের ভূমিকম্পের পর এখানে এসেছি। তখন মাত্র ১০ মিনিটে সব শেষ হয়ে গিয়েছিল। আমার বাড়িঘর সবকিছু ধ্বংস হয়েছিল। তারপর এখানেও যুদ্ধ শুরু হলো, আর এখন আবার সবকিছু হারাচ্ছি। দ্বিতীয়বার এমনটা দেখছি আমি। তবে তখন ভূমিকম্পে ১০ মিনিটেই পুরো শহর মুছে গিয়েছিল, আর এবার সবকিছু একটু একটু করে ধ্বংস হচ্ছে। এদিকে যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ডনেটস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন ডনেটস্কের কোনো অঞ্চলই এখন আর নিরাপদ নয়। অন্যদিকে প্রায় একই সময়ে ওডেসা অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এই হামলায় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয়। ওডেসার ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে ফায়ার ফাইটারদের আগুন নেভাতে দেখা যায়। অন্যদিকে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান DTE জানিয়েছে এই হামলায় ওডেসার দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ৫২,০০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জরুরি মেরামত কাজ চলছে জানিয়ে এক টেলিগ্রাম পোস্টে তারা বলেছে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। গত মাসে ওয়াশিংটনের কাঙ্ক্ষিত অতিথিদের তালিকায় স্থান করে নেয় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি আর আধুনিক F-35 যুদ্ধবিমান কেনার আলোচনা যেন দুই দেশের মাঝে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছিল। আমেরিকার সাথে সব বিষয়ে ঐক্য হলেও
একটি বিষয়ে অনড় ছিলেন ক্রাউন প্রিন্স সালমান, আর তা হল ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক সম্পর্ক ঘোষণায় অস্বীকৃতি। 2020 সালে হওয়া এব্রাহাম অ্যাকর্ডস চুক্তি চমকে দিয়েছিল আরব বিশ্বকে। ইউএই, বাহরেইন, মরক্কো ও সুদানের সাথে কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার নতুন দরজা খুলে দেয়া হয়েছিল ইসরায়েলের সাথে। কিন্তু এই চিত্র বদলাতে বেশি সময় লাগেনি। গাজায় ইসরায়েলের গণহত্যা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে হামলা, আর মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এই সকল চুক্তিকে করে দিয়েছে ভঙ্গুর ও দুর্বল। এই অবস্থায় হোয়াইট হাউসে দাঁড়িয়ে সাহসী বার্তা দিয়েছিলেন প্রিন্স সালমান। ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পথ স্পষ্ট না হলে কোনো স্বাভাবিকীকরণ নয়। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্বাভাবিকীকরণ শব্দটাই খোদ এক বিতর্ক। কেউ এটিকে কূটনৈতিক প্রয়োজনে ব্যবহার করে, আবার অনেকেই প্রশ্ন তোলে দখলদারির ওপর ভিত্তি করে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক বলা যায় না। ইতিহাসও তাই বলে। 1948 সালে রাষ্ট্র গঠনের পর থেকেই আরব দেশগুলো ইসরায়েলকে বয়কট করে আসছে। শুধু মিশর ও জর্ডানই ইসরায়েলের সাথে যুক্ত ছিল এতদিন আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সুবিধার বিনিময়ে। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় সে পথও ছিল রক্তাক্ত। নতুন যুগে এসে ট্রাম্পের মধ্যস্থতায় ইউএই ও বাহরেইন যখন ইসরায়েলের সঙ্গে সমঝোতার হাত বাড়ায়, তাদের বাণিজ্য বেড়ে যায় রাতারাতি। ইসরায়েল তাদের এই পদক্ষেপকে ঐতিহাসিক সাহস বলে প্রশংসা করে, কিন্তু ফিলিস্তিনের চোখে এগুলো ছিল সরাসরি বিশ্বাসঘাতকতা। গাজায় অন্তত ৬৯,০০০-এর অধিক মানুষকে হত্যা, ওয়েস্ট ব্যাংকে ভয়াবহ অভিযান, আর লেবানন ও সিরিয়ায় যুদ্ধের আগুন। এই পরিস্থিতিতে নতুন কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে এমনটা ভাবাই কঠিন। সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে কোনো চুক্তি হবে না। আর এ যাত্রায় সৌদির সাথে প্রায় একই সুরে কথা বলছে কাতার, ইরান, সিরিয়া, পাকিস্তান সহ বাংলাদেশ। আড়ালে অগোচরে কিছু দেশ এখনও কথা বললেও জনরোষের মুখে এগোতে পারছে না। ট্রাম্পের নতুন শান্তি পরিকল্পনায় গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব আছে, কিন্তু ইসরায়েল প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। প্রশ্ন এখন একটাই, গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আরব দেশগুলো কি আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পথে হাঁটবে, নাকি এই গণহত্যাই বন্ধ করবে নতুন সব স্বাভাবিকীকরণের স্বপ্ন? লন্ডনে উৎসবের মৌসুম শুরু হয়েছে, কারণ ব্যাটারসি পাওয়ার স্টেশন তার জনপ্রিয় আইস রিঙ্কের ৪র্থ বছরের জন্য দরজা খুলেছে। গ্লাইড নামে এই আকর্ষণটি ৩টি সংযুক্ত রিঙ্ক নিয়ে তৈরি, যার কেন্দ্রবিন্দুতে একটি বিশাল ক্রিসমাস ট্রি রয়েছে। দর্শকরা এখানে একটি ঐতিহ্যবাহী ক্যারোসেলও আনন্দ উপভোগ করতে পারবেন এবং কণ্ঠশিল্পী কাইলি মিনোগের থিমে স্কেট সেশনও উপভোগ করতে পারেন। Well, we're back at Battersea Power Station. It's our 4th year, and we're very excited this year. We've got an amazing new skate trail at Glide. গ্লাইডের সিনিয়র ইভেন্ট ম্যানেজার জিওর্জিনা ক্লার্ক বলছেন, ৪র্থ বছরের মতো এবারও তারা ব্যাটারসি পাওয়ার স্টেশনে এসেছেন। তারা খুবই আনন্দিত। এই বছর তাদের কাছে একটি অসাধারণ নতুন স্কেট ট্রেল আছে। এটা লন্ডনের একমাত্র স্কেট ট্রেল এবং ২০০ মিটার দীর্ঘ আলোয় আলোকিত আর্কওয়েজের পথ। এতে টেমস নদীর দৃশ্য এবং অবশ্যই আইকনিক ব্যাটারসি পাওয়ার স্টেশন দেখা যায়। So it's London's only skate trail, and it's 200 meters of illuminated archways with scenes of the River Thames and of course the iconic Battersea Power Station. 1930-এর দশকে নির্মিত এই পাওয়ার স্টেশন একসময় লন্ডনের 1/5 বিদ্যুৎ সরবরাহ করত, যার মধ্যে ছিল বাকিংহাম প্যালেস ও পার্লামেন্ট। আজ এটি অফিস, দোকান এবং উচ্চমানের অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হয়েছে, তবে তার আইকনিক চরিত্র এখনও রয়ে গেছে। জিওর্জিনা ক্লার্ক বলছেন, আজ থেকে তারা কাইলি স্টেশন শুরু করেছেন। We do. So from tonight we've got Kylie Sessions, which is essentially Kylie playlist start to finish for the skaters, and that's to complement Kylie's pop-up, which is at Battersea Power Station. ক্লার্ক বলছেন,
তারা ব্যাটারসি কমিউনিটির অংশ হতে পেরে খুবই গর্বিত। প্রতি বছর স্কুল, চ্যারিটি এবং নতুন ব্যবসার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করে গ্লাইড। আইস রিঙ্ক এবং সব উৎসব কার্যক্রম সাধারণ দর্শকদের জন্য 4 জানুয়ারি রবিবার পর্যন্ত খোলা থাকবে। Now may I introduce the Norwegian Girls Choir. এদিকে লন্ডনের কেন্দ্রস্থলে ভিড় জমেছে ট্রাফালগার স্কোয়ারের ক্রিসমাস ট্রি লাইটিং দেখতে। এই বিশাল নরওয়েজিয়ান স্পুস প্রতি বছর নরওয়ে থেকে পাঠানো হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সহায়তার প্রতি কৃতজ্ঞতার প্রতীক। এটি লন্ডনে উৎসবের মৌসুমে বেশ পরিচিতি পেয়েছে। পুরো শহরকে উৎসব মুখর করতে ক্রিসমাস ট্রি জানুয়ারির শুরু পর্যন্ত প্রদর্শনীর জন্য থাকবে। ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় সন্দেহজনক মাদকবাহী নৌযানে হামলায় 2 নাবিকের মৃত্যুর পেছনে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের নির্দেশ ছিল না বলে জানিয়েছেন অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি। বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে একথা জানান তিনি। সেনেটর টম কটন অভিযানের পক্ষে অবস্থান নিলেও ডেমোক্রেটিক আইন প্রণেতারা 2 বেসামরিক নাগরিককে হত্যার ঘটনাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। এদিকে ব্যক্তিগতভাবে স্পর্শকাতর তথ্য আদান প্রদান করে হেগসেথ দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। প্যাসিফিক ও ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার বিরোধী অভিযান জোরদারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন নেভির শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক মিচ ব্র্যাডলি। বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে ব্র্যাডলি জানান, ভেনিজুয়েলার কাছাকাছি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলায় সবাইকে হত্যা করার নির্দেশ দেননি ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার সেনেটর টম কটন জানান, অ্যাডমিরাল ব্র্যাডলি স্পষ্ট করে বলেছেন তাকে পেন্টাগন থেকে সবাইকে হত্যা করার আদেশ দেওয়া হয়নি, বরং একটি লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। সেনেটর কটন অভিযানের পক্ষে অবস্থান নিলেও ডেমোক্রেটিক আইন প্রণেতারা ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। হাউস ইন্টেলিজেন্স কমিটির র্যাঙ্কিং মেম্বার জিম হাইন্স বলেন, হামলায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া নৌকার ক্ষতিগ্রস্ত অংশে ভর করে ভাসছিলেন 2 ব্যক্তি। অসহায় 2 ব্যক্তিকে হত্যা করার দায় আমেরিকা এড়াতে পারে না বলেও জানান তিনি। কংগ্রেসম্যান হাইন্সের মতোই ধ্বংসপ্রাপ্ত নৌযানের জীবিত নাগরিকদের হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুঞ্জ। অ্যাডমিরাল ব্র্যাডলি পেন্টাগনের নির্দেশ বিষয়ে যা কিছু বলেছেন তারপরও পিট হেগসেথ 2 অসহায় ব্যক্তির মৃত্যুর দায় থেকে মুক্ত নন বলেও প্রতিক্রিয়া জানান তিনি। ক্যাপিটল হিলে সাক্ষ্য দেওয়ার সময় অ্যাডমিরাল ব্র্যাডলির সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। একাধিক সূত্রের বরাত দিয়ে এপি জানায়, ব্র্যাডলির কাছে আইন প্রণেতারা জানতে চেয়েছেন আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার বিরোধী অভিযানে হেগসেথ ঠিক কিভাবে নির্দেশ দিয়েছিলেন। হাউস আর্মড সার্ভিসেস কমিটির সিনিয়র মেম্বার মাইক টার্নার এমএস নাওকে জানান, যুদ্ধ পরিস্থিতির বাইরে কোনো সন্দেহজনক নৌযানে অবস্থানরত অসহায় ব্যক্তিদের উপর হামলার আইনি ভিত্তি বিষয়ে জানতে চেয়েছেন আইন প্রণেতারা। এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, গত 2 সেপ্টেম্বর নৌকায় বেঁচে থাকা 2 ব্যক্তির উপর চূড়ান্ত হামলার নির্দেশ দেন ব্র্যাডলি, যা আসলে ডিফেন্স সেক্রেটারিরই নির্দেশ ছিল। এদিকে পিট হেগসেথ ব্যক্তিগত ফোনে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে সামরিক অভিযান ও বোমা হামলার মতো সংবেদনশীল তথ্য আদান প্রদান করে নীতিমালা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। ডিফেন্স ডিপার্টমেন্ট ইন্সপেক্টর জেনারেলের 84 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইয়েমেনে বোমা হামলা সহ গুরুত্বপূর্ণ সামরিক তথ্য হেগসেথ তার ব্যক্তিগত ডিভাইস থেকে আদান প্রদান করেন। ব্যক্তিগত ফোনের মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান প্রদান করে হেগসেথ দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম। এ বিষয়ে হেগসেথ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও তদন্তকারীরা বলছেন অফিসিয়াল নেটওয়ার্ক ব্যবহারের কঠোর নীতি থাকা সত্ত্বেও ডিফেন্স সেক্রেটারি তা মানেননি। হেগসেথের সমালোচনা করে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, একের পর এক কাণ্ডজ্ঞানহীন আচরণ করে নতুন রেকর্ড করেছেন ডিফেন্স সেক্রেটারি। দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকিতে ফেলে হেগসেথ জবাবদিহিতা এড়িয়ে চলেছেন বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে হেগসেথের পদত্যাগ দাবি করে সেনেট মাইনরিটি লিডার বলেন, ডিফেন্স সেক্রেটারি হিসেবে অযোগ্য হেগসেথকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং রুয়ান্ডার নেতারা একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি গত মাসে চূড়ান্ত হওয়া অর্থনৈতিক চুক্তি এবং জুনে আমেরিকার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে নিজ নিজ প্রতিশ্রুতি নিশ্চিত করেন। যদিও তাদের অঞ্চলে সংঘর্ষ এখনও চলছে। হোয়াইট হাউস জানিয়েছে দেশগুলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব সম্পর্কেও চুক্তি স্বাক্ষর করেছে। সমালোচকরা বলছেন শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন এক টেলিভিশন বান্ধব কূটনৈতিক সাফল্যের ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে, কারণ মাঠে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আমেরিকা কঙ্গোর প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার পেতে চায় এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে চায়নার প্রভাব মোকাবেলা করতে চায়। For more than 30 years, one of the worst conflicts on earth has been raging in eastern Congo. Millions and millions of people have been tragically killed. অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 30 বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষের একটি পূর্ব কঙ্গোয় চলছিল। মিলিয়ন মিলিয়ন মানুষ ভয়ঙ্করভাবে নিহত হয়েছে, পরিবার ধ্বংস হয়েছে, অনেক প্রশাসন চেষ্টা করেছে। But in the region that will support a lasting peace, and the Democratic Republic of the Congo and Rwanda have agreed to more closely integrate their economies. প্রেসিডেন্ট বলেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং রুয়ান্ডা সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেদের অর্থনীতি আরো সংহত করবে, লড়াই করবে না। Today, the United States is also signing our own bilateral agreements with the Congo and Rwanda that will unlock new opportunities for the United States to access. ট্রাম্প বলেন আমেরিকা আরো দুই পক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকান কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং সবার জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। A very special thanks as well to Secretary of State Marco Rubio. Marco, please stand. Thank you. And thank you for putting a certain name in that building. I said, boy, that is beautiful. That blew up last night. They said, that's a great honor. It really is. On this building, it's a great honor. Thank you very much. I assume you had a lot to do with that. একজন সাংবাদিক জানতে চান কবে রুয়ান্ডান সেনাদের কঙ্গো থেকে প্রত্যাহার করা হবে এবং প্রকৃত শান্তি কবে দেখা যাবে। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তার মনে হয় খুব দ্রুত ফলাফল দেখা যাবে। অনেকেই বলেছিল এটা সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব। আগামীতে দুই দেশ এটা প্রমাণ করবে। Very quickly, I think you're going to see things happen. This is something that was not doable, according to a lot of people, and not only is it doable, I think it's going to be a great miracle. চুক্তি স্বাক্ষরের সময় রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী এবং কঙ্গো সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ কিভু প্রদেশে বিদ্রোহীরা অভিযোগ করেছে সরকারি বাহিনী বেশ কিছু বেসামরিক এলাকায় বোমা হামলা করেছে। এই বছরের শুরুতে বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর দুটি বড় শহর দখল করেছিল। বিশ্লেষকরা বলছেন আমেরিকার কূটনীতি সংঘাতের তীব্রতা সাময়িকভাবে কমিয়েছে, তবে অঞ্চলের মূল সমস্যাগুলো এখনো সমাধান হয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন চুক্তি স্বাক্ষর পক্ষগুলোকে শান্তি প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কয়েক মাসের মধ্যে কূটনীতির ফলাফল পাওয়া গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।